নিষেধাজ্ঞা দেওয়াটা অন্যায়। মানুষের জানতে চায় এবং মানুষকে জানতে দেওয়া সংবাদ মাধ্যম, সেখানে বাধা দেওয়ার কি আছে? সকল সম্পত্তি জনগণের সম্পদ। সরকার শুধু এটাকে ম্যানেজ করবে আমাদের মানুষের, সেখানে মতো ম্যানেজ করছে কিনা এটা তো আমরা দৃষ্টি দিতে চাই। এই দৃষ্টিটা তো সাংবাদিকদের মাধ্যমেই আমরা দিতে পারি। লোক তো কি আর বসে সব করতে পারবে না। ওনাদের যদি কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা থাকে সেটা বলতে পারে স্পেসিফিক্যালি, এই জায়গাটা এই সময় আসবেন না বা এখানে এটি করতে পারবেন না, কিন্তু সাংবাদিক যেতে পারবে না। আর স্পেসিফিক্যালি বলতে পারছেন যে এই সময়টা আপনারা আসবেন, আমরা ব্রিফিং দিতেই হবে। তাদের বিষয়ে আমাদের জানতে চাই, ডেফিনেটলি জানতে চাই। এখন ভয়াবহ একটা সংকটের মধ্যে, অর্থনৈতিক সংকটের সামনের থেকে একটা বড় ধরনের বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে। এখন আমাদের যেটা বলা হয় স্বাভাবিকভাবে থামস রুল, যে 3 মাসের আমদানি ব্যয় সমান যেন আমাদের রিজার্ভ থাকে। আমরা যতটুকু জানি আমদানি ব্যয় আগের তুলনায় অনেক কমে যাবে। 7-8 বিলিয়নের জায়গায় করা হয়েছে 4-5 বিলিয়ন ডলার। তারপরেও 15 বিলিয়ন ডলার আমাদের এখন 11 বিলিয়ন ডলারও আজকের সন্দেহ। সত্যিকার অর্থে এগুলো তো আমাদের জন্য একটা অশনি সংকেত যে দেশের টাকা নেই, এবং এটার কারণে যেটা হচ্ছে যে দেশের, এবং এটা প্রতিদিনই নিচে নেমে যাচ্ছে। যেহেতু ফাইন্যান্সিয়াল যেটাকে বলা হয় অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মানে দেশে যত বিদেশি অর্থ আসে এবং দেশ থেকে যত বিদেশি অর্থ চলে যায়, এর মধ্যে শুধু দেশের আর্নিং ছাড়াও বিভিন্নভাবে যে বিভিন্ন এখানে যে ইনভেস্টমেন্ট আসে, বিনিয়োগ এবং যে বিভিন্নভাবে যে সাহায্য আসে, সব কিছু এখানে ইনক্লুড। তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের দেশে বিনিয়োগ আসছে না, এবং যা খরচ করছি আমরা, এত ইম্পোর্ট রেস্ট্রিকশনের পরে যা খরচ করছি তার চেয়ে অনেক বেশি খরচ করছি, যার থেকে কম আমাদের দেশে প্রবেশ করছে। কাজে প্রতিদিনই আবার নিচের দিকে নেমে যাচ্ছে। এর কারণে ডলার নড়বড়ে হয়ে গেছে, টাকা নড়বড়ে হয়ে গেছে ডলারের এগেইনস্টে। টাকার এখন ভ্যালু প্রতিদিনই কমছে, এবং এটা কমার সঙ্গে সঙ্গে সব বাজারে একটা দ্রব্যমূল্য বাড়ছে। মূল্যস্ফীতি সরকারি খরচ এক জায়গায় বলা হচ্ছে 10%, কোনো জায়গায় সরকারিভাবে বলা হচ্ছে 15%, বেসরকারিভাবে অনেক বেশি বলা হচ্ছে। মানুষের তো এগুলো কেন হচ্ছে, কি কষ্টে আমি করছি, সামনে কি কষ্টে করবো, কিন্তু মানুষের জানার অধিকার আছে। এবং এটা মানুষের কাছে গোপন করার অর্থ হলো আপনারা এমন কিছু করছেন যেটা জনগণের স্বার্থ বিরোধী, আপনারা জনগণকে মানে জানতে দিতে চান না। এর অন্যায় আমি মনে করি। এবং সামনের দিকে যে এই যে মূল্যস্ফীতি, এটা কোথায় গিয়ে ঠেকবে কেউ বলতে পারছেন। যেহেতু ডলার এখন প্রতিদিনই বাড়ছে, 117 না কত করা হয়েছে, 124, 130, বাজারে টাকা দিয়ে পাওয়া যাচ্ছে না। এবং টাকা যে মানুষ এখানে বিনিয়োগ করবে এখানে এয়ারলাইন্স কোম্পানিগুলো, যারা এখানে টিকিট বিক্রি করে এবং তাদের টাকাটা তারা দেশে নিয়ে যাবে, এই জন্য বিদেশি এয়ারলাইন্স কোম্পানি তারা এখানে টিকিট বিক্রি করে সেই টাকাটা পর্যন্ত তারা তাদের দেশে দিতে পারছে না, ডলার ব্যবহার। তো বিনিয়োগ করবে কেন, মানুষ এখানে আসবে কেন, অন্য ইন্ডাস্ট্রি কি জন্য আসবে? এই জিনিসগুলো তো আমরা জানতে চাই যে এই অবস্থা সৃষ্টি হলো কেন, কিভাবে এই ডলার এত রিজার্ভ, আমাদের 40-45 বিলিয়ন ডলার রিজার্ভ হঠাৎ করে একেবারে জিরো হয়ে গেল, কোথায় গেল এই ডলার, কেন গেল? এবং তার ফলে যে জনগণের কষ্ট, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, এবং যেহেতু ইম্পোর্ট কমানোর চেষ্টা করা হচ্ছে, যে ইম্পোর্ট অনেক সময় করতেই পারছে না সরকার, টাকাই নেই। অনেক মিল ইন্ডাস্ট্রি গতবারই ঘুরছে টাকার অভাবে, কারণ মিল চালাতে পারছে। আমার কাছে অনেকে বলছে এখানে মানুষের যখন মিল ফ্যাক্টরি চলে না, তখন সাধারণতভাবে চাকরি হারায় মানুষ, বা চাকরির সুযোগ থাকে না। যখন টাকার মাল কমের সঙ্গে সঙ্গে বেতন কমে যায় মানুষের, আর সেই সঙ্গে সঙ্গে জিনিসের দাম বাড়ে। সেই কারণে মানুষের এই অসহনীয় একটা পরিবেশ থেকে মুক্তি চায়, কিন্তু আমরা সামনে কোনো মুক্তি দেখতে পাচ্ছি না। বিদেশিরা IMF থেকে যে টাকা দিচ্ছে এটা খুবই সামান্য। এই টাকার জন্য তারা বসে আছে, যেহেতু এই টাকা দিলে অন্তত দেশে বিদেশে একটা কথা প্রচারিত হবে যে আমাদের মানে IMF আমাদেরকে গ্রহণ করছে, এখনো পর্যন্ত আমাদেরকে সেভাবে দেখে। কিন্তু আমরা তো ডিফল্টার হয়ে গেছি। যেহেতু আমি বললাম বিমানের টিকিটের টাকা 3,500 কোটি টাকা তারা নিয়ে যেতে পারছে। অনেক ইনভেস্টমেন্ট আমেরিকান, এই যে ডোনাল্ড লু আসলো, সে কি বললো যে আমাদের আমেরিকান কোম্পানিগুলো প্রচুর এখানে ইনভেস্ট করছে, কিন্তু তাদের প্রফিট তারা নিয়ে যেতে পারছে। এই যে একটা কথা, এরপরে তো বাংলাদেশের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য কেউ করবে না, বাংলাদেশের মানুষকে কেউ কোনোখানে গ্রহণ করবে না। তা আমরা যে একটা পরিত্যক্ত হয়ে যাচ্ছে এবং এখানে না খেয়ে থাকার অবস্থা হচ্ছে, সেটা আমাদের মানুষকে বলতে হবে না কেন? এটা জবাবদিহিতা করতে হবে না সরকারকে? সরকারের এখন এটা গোপন করা,
কেননা ওনারা অনেক কিছু লুটপাট করেছেন, বিদ্যুতের খাতে লুটপাট হয়েছে, গ্যাসের খাতে লুটপাট হয়েছে, এগুলো প্রচুরভাবে টাকা বিদেশে পাচার হয়েছে এবং পাচার করতে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে। এবং বাংলাদেশ ব্যাংক কিছু জায়গায় হোসেন জিল্লুর এটা আমি সংসদে বলেছি, পরিষ্কার একটা কথা বলেছি, এটা আমরা সকলে এটা খুব প্রাসঙ্গিক মনে করি। বাংলাদেশ ব্যাংক এবং সরকারি যে এই রেগুলেটরি বডিগুলো আছে সেগুলো যে নিয়মগুলো করছে, সরকার যেমন অর্থ মন্ত্রণালয় যে নিয়মগুলি করছেন কোনো দুর্নীতিকে সহায়তা করার জন্য, এই ধরনের নিয়ম মনে হচ্ছে। এই পরিস্থিতি থেকে দেশ উদ্ধার চায়। এখন ওনারা অনেক কথা বলেন, ওবায়দুল কাদের, আমি তাকে রেসপেক্ট করি, কিন্তু প্রশ্নটা হলো যে সত্যি কথা বলতে এটাও শুনলাম যে আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল হয়েছে। শক্তি হয়েছে এটা আমরা জানি, কিন্তু এটা কি দানবীয় শক্তি, এটা কি নাকি শুভ শক্তি? দানবীয় শক্তি যদি হয় সেই শক্তি তো আমরা পছন্দ করতে পারি না, কারণ এটা তো জনগণের কাছে অত্যাচার করার শক্তি, সেটা তাদের কাছে বৃদ্ধি হয়েছে। এখন তো আওয়ামী লীগের এখন আমি রাজনৈতিক এজেন্ডা আমার কাছে মনে হয় যে এটা রাজনৈতিক দল হিসেবে বৈশিষ্ট্য হারিয়েছে, কারণ এটা যে রাজনৈতিক এজেন্ডা আমরা দেখি না, এটা দল হিসেবে এখন কিছু পেশাজীবী কিছু সরকারি কর্মচারী মিলে একটা বড় একটা শক্ত একটা মানে দলের সংঘবদ্ধ দল হয়েছে, যারা সাধারণভাবে আওয়ামী লীগের যেটা ছিল আগে বৈশিষ্ট্য ছিল সেটার থেকে তারা হারিয়ে গেছে। আওয়ামী লীগের আগে বৈশিষ্ট্য ছিল তারা জনগণকে ধারণ করত, এখন জনগণের কাঁধে চেপে বসে গেছে। আগে তারা একটা গাছের মতো ছিল যে তাদের ছায়া সবাই বিশ্রাম নিতে পারে, এখন সেটা হয়ে গেছে একটা পর গাছ। সেই আওয়ামী লীগ এখন একটা এমন সংঘবদ্ধ গোষ্ঠী, তাদের কতগুলো কাল্ট বলে ইংরেজি, সিভিল কাল্ট, সেই কাল্ট হিসেবে তারা দল চালাচ্ছে। তাদের অন্ধ মানে এলিজিয়েন্স আর আনুগত্য লিডারশিপের দিকে, এবং সেখানে অপ্রয়োজনীয় এবং অনেক হাস্যকর অনেক ধরনের কার্যক্রম তারা একটা রিচুয়ালস হিসেবে করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এবং সেগুলোর কোনো পাত্তাও দিচ্ছে না কারণ, এবং তাদের বাইরে আর দুনিয়ার কোনো লোক আছে এটা তাদের মধ্যে তাদের হিসাবের মধ্যে আসছে, এবং তাদের ভিতরে অত্যন্ত কঠিনভাবে তারা কতগুলো নিয়ম নীতি বলে বুঝছে। এটা কোনো রাজনৈতিক দলের কিন্তু হয়, এটা হয় কাল্ট, এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমার ধারণা এখন একটা কাল্টে রূপান্তরিত হয়েছে, এবং তারা সেই বিহেভিয়ার করছে, এবং তারা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে দেশের জনগণ। এইসব কারণে তারা বিভিন্ন ধরনের এই ইনফরমেশন, রাইট টু ইনফরমেশনের জন্য আমরা অনেক যুদ্ধ করেছি, এবং আওয়ামী লীগ সরকার এই আইনটা করেছে, কিন্তু এটা একটা হাস্যকর হয়ে গেছে। রাইট টু ইনফরমেশন বলতে কোনো কিছু নেই, কোনো খবরাখবর দেওয়া নেই, সবই গোপনীয় খবর, যেটাই বলা হয় সেটাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি ছিল। মানে মানুষের সংবিধানে আছে আমরা বিদেশে যে কোনো চুক্তি করি, 145-এর ক ধারাতে বলা আছে, যে কোনো চুক্তি করলে সেটা প্রধান প্রেসিডেন্টের মাধ্যমে সংসদে উপস্থাপন করতে হবে, কিন্তু আমাদের এ পর্যন্ত যত বিদেশি চুক্তি হচ্ছে হাজার হাজার হচ্ছে, এবং সবগুলো চুক্তি আমাদের কোনো চুক্তি আমাদের সংসদে প্লেস করা হচ্ছে না, সংবিধানকে মানা হচ্ছে না। এইভাবে গোপন করে কাজ করা অর্থ হলো যে এখানে গোপনীয় করার তাদের কোনো দরকার আছে, এবং সেটি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। স্যার, একটা বিষয় হচ্ছে যে বিএনপি বলছে শাসক দল তীব্র হিংস্র রূপ ধারণ করেছে, আপনি বলছেন মানুষের অধিকার আদায় হচ্ছে না, এই সরকার আদায় করতে পারছে না, তাহলে জাতীয় পার্টির কাছে প্রত্যাশা কি সাধারণ জনগণের? প্রত্যাশা হলো আমরা জনগণের স্বার্থে রাজনীতি করি, জনগণের মনের কথা বলতে চাই, জনগণের যেটা চায় সেটা বাস্তবায়ন করতে চাই, সেটা আমরা চেষ্টা করে দেবো। জনগণের দল এটা, এবং জনগণের জন্যই কাজ করতে আমরা রাজনীতি করি, এবং জনগণের কল্যাণই আমরা সবসময় নিজেদেরকে নিয়োজিত রেখেছি, সামনেও করবো। স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে উপজেলা নির্বাচন হচ্ছে 8 তারিখে যেটা হয়েছে, সেখানেও দেখেছি যে জাতীয় পার্টির কোনো প্রার্থী কোনো জায়গাতে জয়লাভ করতে পারেনি। আবার সামনে 21 তারিখ হচ্ছে, 29 তারিখ, 5 তারিখ। আপনারা আসলে এই নির্বাচনটাকে কীভাবে দেখছেন? আওয়ামী লীগ কি আসলে নির্বাচনটাকে অন্যভাবে নিচ্ছেন? এখন বলা যায় যে নির্বাচনে প্রসিডিওর থেকে জনগণের মতামতের প্রতিফলন হচ্ছে, জনগণ সেখানে আসতেই এখন উৎসাহ পাচ্ছে। অনেক জায়গায় 2-1জনও সেন্টারে আসে না, কোনো ধাক্কাধাকি করেও তাদেরকে সেন্টারে আনা যাচ্ছে। তাদের কথা হলো যে আমরা ভোট দিতে পারবো, দেওয়ার পর এটা গণনা হবে। তো এই একটা আস্থাই নেই। আর নির্বাচন ব্যবস্থা মানুষের যে এই পজিশনে এসছে তার কারণ হলো এটা সত্যিকার অর্থে তাই করছে, যেখানে মানুষ সত্যিকার ভোট দিতে যেতে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ভোট আগের থেকে হয়ে যাচ্ছে, অথবা তাদেরকে যেতেই দেওয়া হচ্ছে না, পথে ঘাটে মারপিট করা হচ্ছে, এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্নভাবে ভোটটাকে একটা নিজস্ব নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা শক্তিশালী, যাদের ক্ষমতা আছে, অর্থ আছে, যাদের মাসল পাওয়ার আছে, পেশি শক্তি আছে, বিভিন্নভাবে প্রশাসনকে তারা নিজেদের পক্ষে নিয়ে নিচ্ছে এবং ব্যবহার করছে। দুর্নীতি এবং মানে অব্যবস্থাপনার একটা এক্সাম্পল হয়েছে সবাই। আমরা কোনো নির্বাচন যেহেতু বর্জন করিনি, আমরা সেগুলি এখনো করছি। আমরা এটা থেকে খুব বেশি আশাবাদী তা নয়।
কিন্তু আমাদের সংগঠন এবং রাজনীতি চালিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে থাকতে চাই, রাজপথে এবং আমাদের বিশেষ করে রাজনীতিতে থাকতে হলে এগুলোতে আমরা সক্রিয় হয়ে আসবো। ভবিষ্যতে আমরা ভেবে দেখব কী করা যাবে। ডক্টরের প্রথম ধাপের সেখানে স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টি নাম নিয়ে পড়ে ওটা হলো যে অনেকেই এখন একটা কথা বলে ইম্পর্টেন্ট ওটা পরে আমি বলছি আমাদের এখন এটি হলো নির্বাচন ব্যবস্থাটা একটা এমন পর্যায়ে গেছে এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক যে এখন মানুষের নির্বাচন করতে সিম্বল দিতে ভয় করে কেন সিম্বল দিলে আমি মাঠ হয়ে যাবো যে আমি আওয়ামী লীগের লোক এমনি সিম্বল না থাকলে আমি মোটামুটি সবাই ধরে নিতে পারে যে আমি মানে ছদ্মবেশে আছি মানে আমি আওয়ামী লীগ না কাজে আর আমি অন্য কোনো দল না কাজে আওয়ামী লীগে হতে পারে এই জন্য আমি প্রশাসন থেকে সুযোগ পাবো অন্য কাজে সুযোগ পাবো এই আশায় অনেকে আমাদের দল লোকরাও সিম্বল নিতে ভয় করে এটা লজ্জাজনক অবস্থা।